কল্যাণী সেন পরিবারকে একত্র করে এবার নিজের সিদ্ধান্ত ঘোষণা করবেন। রায়চৌধুরীদের নতুন সিইওর সাথে দেখা করার সুযোগ এবার কার হাতে তুলে দেবেন কল্যাণী? এতক্ষণ চুপ করে বসেছিলেন নবীন। এবার তিনি উঠে দাঁড়িয়ে বললেন, অন্য কাউকে পাঠিয়ে কি লাভ মা? উনি আমার সাথেই দেখা করলেন না, বাকিরা তো সব চুনোপুটি। কল্যাণী নবীনের দিকে গম্ভীরভাবে তাকালেন। নবীন বুঝতে পারলেন যে কল্যাণী এখন এই প্রসঙ্গে কথা বলতে চাইছেন না। ভিতরে ভিতরে ফুঁসতে থাকলেও নবীন মায়ের তাকানোতেই চুপ করে গেলেন। আমি এই দায়িত্ব তোমাদেরকে দিচ্ছি, তোমরা বলো কে লিড করতে চাও? আগের দিন সবাই যেমন উৎসাহ দেখিয়েছিল, আজ কিন্তু সবাই নীরব শ্রোতা। নবীন কাকার এক্সপিরিয়েন্সের পর সবাই বেশ ভয় ভয় বলল, আমরা কি পারবো? নবীন কাকাই পারলেন না, সব রাস্তা তো বন্ধ মনে হচ্ছে। রায়চৌধুরীদের নতুন সিইও তো বলেছেন যে সেন পরিবারের কাউকে দেখে যদি তার যোগ্য মনে হয় তবে তিনি এই চুক্তি নিয়ে দ্বিতীয়বার ভাববেন। তাহলে সব রাস্তা বন্ধ হয়ে গেল কিভাবে? আত্মবিশ্বাসের সাথে কথাটা বলল আদ্রিতা। অবশ্য আদ্রিতার মুখে এই কথাটা শুনে কল্যাণী খানিক বিরক্তই হলেন। আদ্রিতার আত্মবিশ্বাসটা ওনার চোখে পড়ল না, উল্টে ওনার আদ্রিতাকে বেশি ডেপো মনে হলো। কারণ আদ্রিতাকে তিনি পাতে ফেলারও যোগ্য মনে করেন না। আদ্রিতা অবশ্য মনে মনে জানতই যে ঠাম্মার তার প্রতি বিশ্বাস নেই, তাই এই সুযোগ তাকে দেওয়া হবে না। কিন্তু সবার এমন ক্যাবলাকান্ত অ্যাপ্রোচ দেখে কথাটা ওর মুখ ফসকে বেরিয়ে গেছিল। তবে নবীন সেনের আঁতে ঘা লাগল। এইটুকু মেয়ে জ্ঞান দিচ্ছে। হঠাৎই নবীন সেনের মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে গেল। আদ্রিতাকে অপদস্থ করার জন্য নবীন সেন উস্কে দিলেন কল্যাণীকে। আচ্ছা, আদ্রিতাকে পাঠালে কেমন হয়? নবীন কাকার মুখে নিজের নামটা শুনে চমকে তাকালো আদ্রিতা। সবার নজর এখন আদ্রিতার দিকে। নবীন সেন আদ্রিতাকে রেফার করছে, এ তো কল্পনার অতীত। আদ্রিতা নিজেই একটা কোম্পানি চালায়, ওর যথেষ্ট অভিজ্ঞতা। তাছাড়া সবার মধ্যে ওই একমাত্র কনফিডেন্স দেখালো। আমার মনে হয় এই কাজের জন্য আদ্রিতাই সবচেয়ে বেশি উপযুক্ত। সাথে ওর নিজের কোম্পানিটারও কিছু ফান্ডিং দরকার। এই ডিলটা ফাইনাল করতে পারলে ও একটা পার্সেন্টেজ পেয়ে নিজের বিজনেসটাকেও দাঁড় করাতে পারবে। আফটার অল আমাদের বাড়ির মেয়ে যখন, আমাদের তো ওকে সাহায্য করা উচিত, তাই না? নবীনের কথায় কল্যাণী সেন অবাক হয়ে তাকালেন আদ্রিতার দিকে। ভয়ে আদ্রিতার বুক কাঁপছে। মনোযোগ দিয়ে কল্যাণী সেন দেখছেন তাকে। ঠিক আছে, তাহলে আদ্রিতাই যাক। এমনিতে তো ওই পরিবারের কোনো হোমে যজ্ঞে লাগে না। এইভাবে যদি সেন পরিবারের একটি উপকার করতে পারে। আদ্রিতার যেন বিশ্বাস হচ্ছে না। ঠাম্মা রাজি হয়েছে, হয়তো নবীন কাকা বলেছে বলেই। কিন্তু তবুও তো ঠাম্মা এই প্রথম তার উপর ভরসা করছে। হঠাৎই আবেগে আদ্রিতার চোখে জল চলে এলো, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলল, থ্যাংক ইউ ঠাম্মা। সেন ম্যানসনের বাইরে এসে লাফিয়ে উঠল আদ্রিতা। আনন্দে ওর নাচতে ইচ্ছে করছে। নিজের গাড়ির দিকে পা বাড়িয়েছে। হঠাৎই নবীন কাকা পিছন থেকে বললেন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। কথাটা শুনেছ আদ্রিতা? নবীন কাকার কথায় থতমত খেয়ে গেল সে। তোমার মনে হচ্ছে এই ডিলটা ক্র্যাক করা নস্যি, তাই না? আমায় তো তা ওয়েটিং রুমে বসিয়েছে, তোমায় তো গেটের বাইরে থেকেই তাড়িয়ে দেবে। নিজের বিজনেস চালাতেই হিমশিম খাচ্ছ, আর এই ডিল ক্র্যাক করবে তুমি? কথাটা বলেই নবীন কাকা ভুঁড়ি কাঁপিয়ে হাসতে লাগলেন। আদ্রিতার রাগ হল। সে বুঝতে পারল হেনস্থা করার জন্যই নবীন কাকা তাকে রেফার করেছেন। মা এই ডিলটা নিয়ে অনেক আশায় আছে। এটা ঠিক যে এই ডিলটা ক্র্যাক করতে পারলে তোমার ভাগ্য খুলে যাবে, কিন্তু না করতে পারলে যেটুকু আছে সেটাও কিন্তু হারাবে। আমি মায়ের প্রিয় ছেলে, তাই মা আমাকে রেয়াত করেছেন। তুমি তো এমনিই মায়ের গুডবুকে নেই, তোমার যে কি হবে। কথাগুলো বলে নবীন কাকা হাসতে হাসতে চলে গেলেন। ভীষণ চিন্তান্বিতভাবে বাড়ি ফিরল আদ্রিতা। সে তো কুল কিনারা কিছুই ভেবে পাচ্ছে না। অনেকক্ষণ চিন্তা করার পর সে ভাবল একবার অর্পিতার সঙ্গে এই ব্যাপারে কথা বললে ভালো হয়।
আদ্রিতার খুড়তুতো বোন অর্পিতা বিজনেস ম্যানেজমেন্ট পড়ছে। এখনও সেন পরিবারের ব্যবসায়িক কাজকর্মে তাকে ইনক্লুড করা হয়নি, কিন্তু আদ্রিতা নিজের ব্যবসার ক্ষেত্রে অনেক সময় অর্পিতার থেকে পরামর্শ নিয়ে থাকে। আজ অর্পিতার সাথে কথা বলা দরকার। সে সঙ্গে সঙ্গে অর্পিতাকে ফোন করে আসতে বলল। কিরে দিভাই, কি হয়েছে? হঠাৎ এমন জরুরি তলব? হন্তদন্ত হয়ে আদ্রিতার রুমে ঢুকল অর্পিতা। আদ্রিতা তাকে সবকিছু খুলে বলল। অর্পিতার সঙ্গে খানিকক্ষণ আলোচনা করে আদ্রিতার মনের ভার কিছুটা লাঘব হল। হঠাৎই মনে হলো, নীলকে তো অনেকক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ রে দিভাই, আমার আদরের জামাইবাবুটি কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। কোথায় গেছে তা জানি না, তবে শুনলাম আমি অফিসে যাওয়ার পর ও নাকি বেরিয়েছে, এখনো তো ফেরেনি। একটা কথা বলবো দিভাই, কিছু মনে করিস না। তুই নীলদাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছিস না কেন? ডিভোর্স? অর্পিতার কথায় চমকে তাকালো আদ্রিতা। হ্যাঁ, ডিভোর্স। 2 বছর ধরে ওই লোকটার বোঝা তুই টেনে চলেছিস। আর কতদিন দিভাই? ওকে তোর সাথে মানায়? তোর মতো এত ট্যালেন্টেড, এত ইন্টেলেকচুয়াল একটা মেয়ের সঙ্গে ওরকম একটা বেকার ফালতু ছেলে জাস্ট একেবারেই বেমানান। অর্পিতা, আমার বিয়ে হয়ে গেছে, এখন এসব কথা বলে লাভ নেই। বিয়ে হয়ে গেছে তো কি? যাদের বিয়ে হয় তাদের ডিভোর্স হয় না? ওকে ছাড় দি ভাই, তোর জন্য যে কত এলিজিবল ব্যাচেলার ওয়েট করে বসে আছে তুই জানিস না। বিজনদার কথাটাই একবার ভাব। অর্পিতা দ্বিগুণ উৎসাহে কথাগুলো বলল। আদ্রিতার এখন এসব কথা ভালো লাগছিল না, কিন্তু অর্পিতা থামল না। আমার দিদির জীবনটা চোখের সামনে নষ্ট হয়ে যাবে, এটা আমার সহ্য হচ্ছে না। তুই কি এভাবেই জীবন কাটিয়ে দিবি? বড়মার কথাটা একবার ভাব। আদ্রিতা প্রতিবাদ করে কিছু একটা বলতে যায়, কিন্তু ঠিক তখনই কেউ একটা দরজায় নক করে। দরজার দিকে তাকাতেই আদ্রিতা দেখে এক গাল হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে নীল। অর্পিতার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠল। নীলকে দেখেই মুখ ঘুরিয়ে নিল আদ্রিতা। নীল এবার আদ্রিতার পাশে বসে জিজ্ঞেস করল, আচ্ছা আমাকে বলো তো, সেন কর্পোরেশনের জন্য কত টাকার ফান্ডিং হলে তুমি ব্যবসাটাকে আবার ঘুরে দাঁড় করাতে পারবে? বিস্ময়ের সাথে আদ্রিতা দেখল নীলকে। ওর অবাক করা চাহনি দেখে নীল ভালোবেসে বলল, আহা বলো না, আমি তো তোমাকে সাহায্য করতে পারি। এবার সজোরে হেসে উঠল অর্পিতা, ব্যঙ্গ করে বলল, জোক অব দ্য মিলেনিয়াম। নীলদা, তুমি হেল্প করবে দিভাইকে? তা কি হেল্প করবে শুনি? ব্যাংক ডাকাতি করবে? অবশ্য সেটা থেকে তো ভিক্ষে করাটাই তোমার পক্ষে সহজ, তাই না? নীল কোনো উত্তর দিল না, শুধু আদ্রিতার মুখের দিকে চেয়ে ওর উত্তরের অপেক্ষা করল। আজকে দিভাইয়ের মেজাজ খারাপ, এখন যাও তো, ওকে বিরক্ত করো না। অর্পিতার কথাটা শুনে টেনশন কমাবো বলেই তো এসেছি। কি হলো আদ্রিতা, বলো না, তোমার ঠিক কত টাকার দরকার? এবার আদ্রিতার মুখেও বিরক্তির রেখা ফুটে উঠল। নীলের এই মস্করাটা ওর একদম ভালো লাগছিল না। তুমি কি একটা কথা একেবারে বোঝো না? এত বিরক্তিকর কেন তুমি? যাও না এখান থেকে, ইউজলেস কোথাকার। আদ্রিতার কেমন জানি একটা অস্বস্তি হলো। ছোট হয়ে অর্পিতার নীলকে এভাবে বলাটা কি ঠিক? অর্পিতাকে কিছু বলল না সে, কিন্তু ওর মুখ দেখে নীল স্পষ্ট বুঝতে পারল যে অর্পিতার ব্যবহারটা আদ্রিতার ভালো লাগেনি। মনে মনে ভীষণ খুশি হলো সে। যাক, মুখে কিছু না বললেও আদ্রিতার মনে যে এতটুকু অনুভূতি হয়েছে, এটাই নীলের পরম পাওয়া। নীল অর্পিতাকে বলল, শোনো, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে তুমি নাক গলিও না প্লিজ। আমাদের ব্যাপারটা আমরাই বুঝে নেব। আদ্রিতা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তাই টাকার অ্যামাউন্টটা জানতে চাইছি। বিস্মিত চোখে নীলের দিকে তাকালো আদ্রিতা। সারপ্রাইজ? আহারে বেচারা নীলদা, ওর আইডিয়াল হাজব্যান্ড হওয়ার শখ হয়েছে রে দি ভাই। কথাটা বলেই হাসিতে ফেটে পড়ল অর্পিতা, কিন্তু অর্পিতার কথায় কান না দিয়ে নীল নিজের পকেট থেকে একটা চেকবুক বের করল। তারপর একটা ব্ল্যাঙ্ক চেকে খসখস করে নিজের নামটা সই করল সে। আদ্রিতার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা রাখো, এতে নিজের মন মতো অ্যামাউন্ট বসিয়ে নিও। আদ্রিতা নিজের চোখ কান কোনো কিছুকে বিশ্বাস করতে পারছে না। কিছুদিন ধরেই নীলকে যেন কেমন অন্যরকম লাগছে। কে এই নীল?
এটা কি নীলের পুনর্জন্ম? নীল চলে যাচ্ছিল, কিন্তু আদ্রিতা সন্দেহের সুরে জিজ্ঞেস করল, কে তুমি? নীল কি ওর আসল পরিচয় জানিয়ে দেবে এবার? যদি না জানায়, এই ব্ল্যাঙ্ক চেকের কি উত্তর দেবে সে? আচ্ছা, ওদিকে সোহিনীরও বা কি হলো? এতক্ষণ পেঁচার মতো অবাক গোল গোল চোখে নীলের দিকে তাকিয়েছিল অর্পিতা। ব্যাপারটা কি হচ্ছে সে ঠিক বুঝে উঠতেই পারছিল না, কিন্তু হঠাৎই প্রচণ্ড চিৎকার করে হেসে উঠল সে। ওর হাসি যেন থামতেই চাইছে না। কোনো রকমে নিজেকে সামলে বলল, উফ, পেট ব্যথা হয়ে গেল আমার। নীলদা মনে হয় ভুলে গেছে চেক দিতে হলে ব্যাংকে টাকা থাকতে হয়। অবশ্য না জানাটাই স্বাভাবিক, টাকা পয়সা তোলার তো দরকার পড়েনি। দিব্যি তো গৃহপালিত পোষ্যের মতো বউয়ের ঘাড়ে বসেই খেয়ে যাচ্ছ। অর্পিতার কথায় কোনো উত্তর দিল না নীল, শুধু মৃদু হাসল। অর্পিতার সাথে কথা বলতে ওর রুচিতে বাঁধল, কিন্তু এবার আদ্রিতারও মাথাটা গরম হয়ে গেল। টাকা নিয়ে মস্করা করছে নীল। সে রেগে গিয়ে বলল, তোমার আদৌ কোনো টাকা আছে যে তুমি আমায় চেক দিচ্ছ? একটা কাজ করো, নেট ব্যাংকিং করে আমার ব্যাংক অ্যাকাউন্টটা তুমি একবার চেক করে নাও, তাহলে আশা করি তোমার আর এত কনফিউশন থাকবে না, রাইট? অর্পিতা মনে মনে খুব খুশি হচ্ছিল, নীলকে আরও একবার খোরাক বানানো যাবে। এই দি ভাই, কি এত ভাবছিস? নীলদা যখন এত করে বলছে, নীলদার ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে দেখ না। তোর জন্য কত কোটি টাকা রেখেছে সে, হয়তো কোনো লটারি পেয়েছে। কি নীলদা, তাই তো? এবারও নীল অর্পিতাকে কোনো উত্তর দিল না। একবার ভরসা করে দেখো না আদ্রিতা। সদ্য সংকুচিত নীলকে এইভাবে দৃঢ় গলায় আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে দেখে ভীষণই আশ্চর্য লাগছিল আদ্রিতার। অর্পিতা আর নীল দুজনের জোরাজোরিতে আদ্রিতা নিজের মোবাইলেই নেট ব্যাংকিংয়ের মাধ্যমে নীলের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে গেল। তোমার জন্মদিনের তারিখটাই আমার নেট ব্যাংকিংয়ের পাসওয়ার্ড। অদ্ভুত লাগলো আদ্রিতার। অবিশ্বাস আর বিস্ময় দেখা দিল আদ্রিতার চোখে মুখে। পাসওয়ার্ড দিতেই নীলের ব্যাংক স্টেটমেন্ট আদ্রিতার মোবাইল স্ক্রিনে ভেসে উঠল। কয়েক মুহূর্তের জন্য আদ্রিতা যেন স্তব্ধ হয়ে গেল। ব্যাংক অ্যাকাউন্টে স্পষ্ট দেখা যাচ্ছে লাস্ট ব্যালেন্স 5 কোটি টাকা। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারল না আদ্রিতা। ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দেখে আবারও নীলকে অপদস্থ করবে ভেবেছিল অর্পিতা। ব্যালেন্স দেখার জন্য প্রায় ঝুঁকে পড়েছিল মোবাইলের উপর, কিন্তু ব্যালেন্সটা দেখে হাঁ হয়ে গেল অর্পিতার মুখ। এত টাকা তোমার অ্যাকাউন্টে এলো কিভাবে? তুমি তো কোনো চাকরিও করো না, না কোনো ব্যবসা করো। এই টাকা তুমি কোথায় পেলে নীল? নির্ঘাত কোনো ভুল কাজ করেছে? দি ভাই, আমি তোকে বলছি, একটা বড় সর্বনাশ ঘটাবে নীলদা। তুই এখনই একটা ব্যবস্থা। অর্পিতা কথা শেষ করার আগেই আদ্রিতা চিৎকার করে উঠল, আহ, তুই থামবি একটু? আমায় একবার বিষয়টা ভাবতে দে। দিদির এমন ব্যবহারে অর্পিতা থেমে গেল। আদ্রিতার মাথা কাজ করছে না। নীলের অ্যাকাউন্টে এত টাকা কোথা থেকে এলো? কি হলোটা কি? এত চেঁচামেচি কিসের শুনি? এতক্ষণ এখানে যা ঘটল, অর্পিতা সুযোগ বুঝে সেই তিলকে তাল করে লাগাতে আরম্ভ করল চিত্রার কানে। হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে আদ্রিতা নীলের হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল ব্যালকনিতে। আদ্রিতা তার কাছে এসে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, দেখো নীল, এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই, তাই আমি আশা করি তুমি আমাকে সত্যি কথাটা বলবে। সত্যি করে বলো, এই টাকা তুমি কোথায় পেয়েছো? কে দিয়েছে তোমাকে এত টাকা? তুমি কি কোনো অন্যায় কাজ করেছো? কোনো অপরাধ? প্লিজ চুপ করে থেকো না, সত্যিটা বলো নীল, আমাকে উত্তর দাও। আদ্রিতার চোখে চোখ রেখে নীল বলল, আমি যদি বলি যে আমি বিশাল বড় একটা কোম্পানির বিরাট উঁচু পদে রয়েছি, আর এই সব টাকা আমার নিজের টাকা, তুমি আমায় বিশ্বাস করবে আদ্রিতা? আদ্রিতা কিছুক্ষণ নীলের চোখের দিকে তাকিয়ে রইল। সত্যিটা খোঁজার চেষ্টা করছিল সে, কিন্তু পর মুহূর্তেই ও চোখ সরিয়ে নিল। ওর মুখে ফুটে উঠল অবিশ্বাস ও বিরক্তি। সে বলল, আমি এখানে তোমার কাছে রূপকথার বানানো গল্প শুনতে আসিনি নীল। সত্যি কথাটুকু জানতে চেয়েছিলাম, কিন্তু সেটা বলার মতন সৎসাহস তোমার নেই। থাক, আমি আর কিছুই জানতে চাই না। চাই না তোমার টাকা। আমার কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায় তো যাবে,
কিন্তু কোনো পাপের টাকায় আমি আমার উন্নতি চাই না। শোনো আদ্রিতা, আমি একটা কথা তোমায় স্পষ্ট করে বলতে পারি, আমার কোনো কথা তুমি বিশ্বাস করতে না চাইলে করো না, কিন্তু এই টাকা কোনো অন্যায় পথে উপার্জন করা টাকা নয়। তুমি এই টাকা নিশ্চিন্ত মনে ব্যবহার করতে পারো। নীলের গলার মধ্যে এমন কিছু ছিল যা আদ্রিতাকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করল। ও নীলের দিকে ফিরে তাকিয়ে বলল, ঠিক আছে, তুমি যখন আমাকে অ্যাসিওর করলে যে এই টাকাটা কোনো খারাপ সোর্স থেকে আসেনি, তাহলে এই টাকাটা আমি নেব। তবে যত তাড়াতাড়ি পারি এই টাকা আমি তোমায় শোধ করে দেব। কথাটা বলেই ব্যালকনি থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল আদ্রিতা। নীলের মুখে হাসি ফুটে উঠল। ফাইনালি আদ্রিতাকে সে সাহায্য করতে পেরেছে। এটা শুধু আদ্রিতার নয়, নীলেরও জয়। নীল ঘরে ফিরে দেখল অর্পিতা ততক্ষণে চলে গিয়েছে। মনে মনে বেশ রাগ হলো নীলের। অর্পিতাকে যতটা উত্তর দেওয়ার ছিল সবটা ঠিক দিয়ে ওঠা হলো না। আর একটু থাকলে ওকে আরও 2-4টে কথা শোনাতো নীল। কিন্তু যাবার আগে অর্পিতা সবটাই জানিয়ে গেছে চিত্রাকে। তিনি নীলকে দেখে তার সমস্ত রাগ প্রকাশ করে বললেন, কি সর্বনাশ ঘটিয়ে এসেছো নীল? কোথা থেকে অতগুলো টাকা পেলে তুমি? আদ্রিতা মায়ের কাছে গিয়ে নিচু গলায় কিছু বলতেই চিত্রা চুপ করে গেলেন। তার চোখে নীলের জন্য যে বিরক্তিটা সারাক্ষণ ফুটে থাকত, সেটা এখন আর দেখা যাচ্ছে না, শুধুই বিস্ময়। আদ্রিতা নিশ্চুপেই তার হয়ে কথা বলল। এটা দেখে চোখ জুড়িয়ে গেল নীলের। নীল সিইওর চেয়ারে বসার পরেই অনেক বদল ঘটল কোম্পানিতে। পুরনো যেসব কোম্পানির সঙ্গে এতদিন রায়চৌধুরীরা কাজ করছিল, তাদের সাথে সমস্ত কন্ট্রাক্ট বাতিল করে দিল নীল। নতুন কোম্পানিদের সুযোগ দিল সে, নতুন চুক্তি স্বাক্ষর করল তাদের সাথে। এই নিয়ে এখন প্রতিদিনই খবরের কাগজের পাতার শিরোনামে থাকছে রায়চৌধুরীরা। এরই মধ্যে একটা খবর অর্থনৈতিক দুনিয়ায় বেশ সাড়া জাগাল। সেন কর্পোরেশন এবং রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজের মধ্যে নতুন চুক্তি। এটা ঠিক কারো কাছেই প্রত্যাশিত ছিল না। সেন কর্পোরেশন কলকাতার একটা নামী কোম্পানি, কিন্তু রায়চৌধুরীদের প্রশংসা তো সারা ভারতবর্ষ জুড়ে। তবে সব থেকে নজর কাড়ল একটা ঘটনা। 2 কোম্পানির এই কন্ট্রাক্ট সাইন হল আদ্রিতা সেনের তত্ত্বাবধানে। সেন কর্পোরেশনের নাম লোকমুখে বেশ চর্চিত হলেও ব্যবসায়িক মহলে আদ্রিতা সেনকে তেমন কেউই চিনত না। এখন কিন্তু আদ্রিতা সেনের নাম সবার মুখে মুখে। কিন্তু সবচেয়ে বেশি যার কাছে এটা বিস্ময়ের, সে হল স্বয়ং আদ্রিতা। এমন অভাবনীয় ঘটনা যে আদৌ ঘটতে পারে সে স্বপ্নেও ভাবতে পারেনি। কারণ নবীন কাকার মতো রায়চৌধুরীদের নতুন সিইও আদ্রিতার সাথেও দেখা করেননি, কিন্তু ভীষণ খাতির যত্ন করে সেক্রেটারির হাত দিয়েই কন্ট্রাক্ট পেপার পাঠিয়েছিল আদ্রিতাকে। পুরো কন্ট্রাক্ট পেপার পড়ে আদ্রিতা তো অবাক। সবটাই তাদের স্বার্থের অনুকূলে। এও কি সম্ভব? এ যেন ম্যাজিকের মতো। সই করতে দুবারও ভাবেনি আদ্রিতা। নিজের এই সাফল্যকে ও নিজেই বিশ্বাস করে উঠতে পারছিল না। আর সেন পরিবার তো আনন্দে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছিল প্রায়। শহরের সব থেকে নামী হোটেলে এই বিজনেস ডিল ক্র্যাক করার আনন্দে পার্টি থ্রো করেছিলেন স্বয়ং শ্রীমতী কল্যাণী সেন। একদিকে ওর ভীষণ ভালো লাগছিল যে সবাই তার এত প্রশংসা করছে, কিন্তু অন্যদিকে একটা অস্বস্তিও তার মনে খেলা করে যাচ্ছিল। সে বারবার একটা কথাই ভাবছিল যে বাস্তবে কি এই কাজটার পিছনে তার নিজের কোনো কৃতিত্ব রয়েছে। নীল আদ্রিতার পিছনে পিছনেই ঘুরছিল সারা পার্টিতে। ওর কি লাগবে না লাগবে সবটার খেয়াল রাখছিল। কিন্তু ঠিক তখনই একটা ভীষণ বাজে ঘটনা ঘটল সেখানে। নীল এবং নবীন কাকার মধ্যে এক গুরুতর ঝগড়া বেঁধে গেল। নীলের কলার টেনে ধরলেন নবীন কাকা, প্রায় চড় মারবেন এমন অবস্থা। সমস্ত অতিথিরা তা দেখে অবাক হয়ে গেল, কিন্তু কেউ এগিয়ে গিয়ে থামালো না নবীন সেনকে। শুধুমাত্র একজনই দাঁড়ালো নবীন সেনের সামনে নীলের ঢাল হয়ে। সেটা আর কেউ না, সে নীলের স্ত্রী আদ্রিতা। নবীন কাকা এবং নীলের মধ্যে কি এমন ঘটেছিল যে পার্টিতে হাতাহাতি শুরু হয়ে গিয়েছিল? আদ্রিতা নীলের ঢাল হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু কেন? তাহলে আদ্রিতাও কি নীলকে ভালোবেসে ফেলল? নীল এবং নবীন কাকার মধ্যে ঘটে যাওয়া ঝগড়ার কারণ জানতে হলে
আমাদের ফিরে যেতে হবে পার্টির শুরুর দিকে। আদ্রিতা সেই সময় হাসি মুখে পার্টিতে সবার অভিনন্দন গ্রহণ করছিল। হঠাৎই ওর কানে এলো একটা কড়া গলার স্বর, এই ছোড়া, ওঠো এই সিট থেকে। আদ্রিতা পিছন ফিরে স্টেজের দিকে তাকিয়ে চমকে গেল। বিরক্ত মুখে নবীন কাকা এদিকেই এগিয়ে আসছিলেন, তার পিছনে শালিনী মিত্র। আদ্রিতা দেখল নবীন কাকা বিরক্ত মুখে তাকিয়ে রয়েছেন নীলের দিকেই। সবেমাত্র একটি সুন্দর আরামদায়ক চেয়ারে গিয়ে বসেছিল নীল, আর ঠিক তখনই নবীন কাকা চেঁচামেচি শুরু করে দিলেন। চোখ বড় বড় করে বললেন, কথা কানে যাচ্ছে না? এই সিটটা শালিনী ম্যাডামের জন্য স্পেশালি বুকড। ওঠো বলছি। ভালো মতো বললে নীল হয়তো উঠে যেত, কিন্তু নবীন সেন যেভাবে দাঁত খিচিয়ে বললেন তাতে ওর আত্মমর্যাদায় আঘাত লাগলো। তাই নাকি? তার নামটা কোথায় লেখা আছে? যত বড় মুখ নয় তত বড় কথা। 2 পয়সার মুরদ নেই, বউয়ের দয়াতে এত বড় একটা পার্টিতে আসার সুযোগ পেয়েছ। যা বলবো তাই মুখ বুঝে মেনে নেবে। পার্টিতে সবার দৃষ্টি শুধু নবীন সেন আর নীলের বাকবিতণ্ডার দিকে। আদ্রিতা বেশ বুঝতে পারছিল নবীন কাকা ইচ্ছে করেই অপমান করতে চাইছেন নীলকে। আসলে ভিতরে ভিতরে আদ্রিতার প্রতি একটা হিংসাবোধ কাজ করছে নবীন সেনের, আর তা প্রকাশ পাচ্ছে নীলের সাথে করা দুর্ব্যবহারে। নবীন সেন নিজে রায়চৌধুরীদের সাথে ডিল ক্র্যাক করতে পারেননি, অপমানিত হয়ে ফিরে এসেছিলেন। এদিকে আদ্রিতা বিনা বাক্য ব্যয়ে সেই ডিল ক্র্যাক করে ফেলল। এটা ভাবতেই নবীন সেনের মাথায় আগুন জ্বলে যাচ্ছিল। আজ বিশেষ অতিথি হিসাবে শালিনী মিত্র রয়েছে এই পার্টিতে। শালিনী মিত্র মিত্র গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মালিকের বড় মেয়ে এবং কোম্পানির একজন চেয়ারপারসন। তিনি সোসাইটিতেও বেশ প্রভাবশালী। তার গুডবুকে থাকতে পারলে আদ্রিতারই ভালো। ও জানে নবীন কাকা আর নীল মুখোমুখি হলেই একটা গণ্ডগোল সৃষ্টি হয়, তবে আজ কোনো গণ্ডগোল না বাঁধলেই মঙ্গল। কিন্তু নীল তো আগে থেকেই নবীন কাকার উপর খাপ্পা হয়ে রয়েছে, তাই সেও সহজে ছাড়বার পাত্র নয়। ঝগড়ার মাঝে একবার অবশ্য শালিনীর দিকে চোখ পড়ল নীলের। ভীষণ চেনা চেনা লাগছে ওকে, তবে কোথায় দেখেছে তা কিছুতেই মনে করতে পারল না নীল। ইতিমধ্যেই হুইল চেয়ারে করে কল্যাণী সেন এসে পড়েছেন পার্টি হলে। তার দৃষ্টিও নীল আর নবীন সেনের তর্কাতর্কির দিকেই। ওনার মুখে সৌজন্যের হাসি অটুট, কিন্তু তার শীতল চোখের দৃষ্টি আদ্রিতার চোখ এড়াল না। নবীন কাকা যে ঠাম্মার সবচেয়ে আদরের ছেলে তা আদ্রিতা জানে, সাথে এটাও জানে যে এই ঝগড়ার প্রকোপ তার উপরেও আসতে পারে। চিত্রাও এই ঝগড়ায় ভীষণ বিরক্ত, কিন্তু এমন ঝগড়ার মাঝেও আদ্রিতার পাংশুবর্ণ মুখ নীলের নজর এড়াল না। তাড়াতাড়ি আদ্রিতার কাছে এগিয়ে এসে বলল, এ কি, তোমায় এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? তুমি ঠিক আছো তো আদ্রিতা? তোমাকে একটা অনুরোধ করব। বলো, কি বলবে? ওই সিটটা তুমি শালিনীকে দিয়ে দাও প্লিজ। ঝামেলা বাড়িয়ে কি লাভ? এতক্ষণ সিটটা নিয়ে নীল এত তর্ক বিতর্ক করছিল, কিন্তু আদ্রিতার একটা কথায় সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। ঠিক আছে আদ্রিতা, তুমি যা বলবে তাই হবে। আদ্রিতা মনে মনে স্বস্তির নিঃশ্বাস নিল। নবীন সেনের অবশ্যই ঝগড়া করে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আজ তিনিও নিজেকে সংযত করে রাখার চেষ্টা করছিলেন। শালিনীর সামনে নিজের ইমেজটা ধরে রাখতে হবে তো। নীল সিট ছেড়ে দিতেই শালিনীকে নিয়ে আসন গ্রহণ করলেন নবীন সেন। নীল কিন্তু আর তার দিকে ফিরেও তাকালো না, অন্য জায়গায় গিয়ে বসল। নীলের মনে তখন অন্য চিন্তা। আজ প্রথমবার আদ্রিতা তাকে এভাবে ডেকে একটা অনুরোধ করল। এদিকে শালিনী মিত্র খুব অবাক হয়েছিল পুরো ঘটনাটা দেখে। এতক্ষণ ধরে একটা সিট নিয়ে এত ঝামেলা করল যে নীল স্ত্রীর কথায় সেটা ছেড়ে দিল। আদ্রিতার সৌভাগ্য দেখে হিংসে হলো শালিনীর। আদ্রিতাকে দেখে হিংসে হওয়ার অবশ্য আরও একটা কারণ ছিল। গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের জগতে শালিনীদের কোম্পানির নাম শ্রেষ্ঠ, কিন্তু আদ্রিতার গলায় যে ড্রিম লাভার ডায়মন্ড নেকলেসটা শোভা পাচ্ছিল, তেমন নেকলেস শালিনী মিত্রের কাছেও নেই। শালিনীর হিংসেটা এবার মাত্রা ছাড়িয়ে গেল। পার্টি আবার নিজের ছন্দে ফিরল। সবাই ভীষণ আনন্দ করছিল, শুধুমাত্র নবীন সেন বাদে। তিনি আপ্রাণ চেষ্টা করছিলেন
শালিনী মিত্রের সঙ্গে ভাব জমাতে, কিন্তু শালিনীর সেদিকে কোনো হুঁশ নেই। আদ্রিতা খেয়াল করল শালিনী মিত্র যেন আদ্রিতার দিক থেকে মুখ ফেরাচ্ছে না। শালিনীর এমন আচরণে বেশ অস্বস্তি হলো আদ্রিতার। একসময় না থাকতে পেরে শালিনীর কাছে গিয়ে সে বলল, ইজ এনিথিং রং শালিনী? ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান আই আস্ক ইউ সামথিং? বলো না, কি জানতে চাও? এই রেয়ার ড্রিম লাভার নেকলেসটা তুমি কোথা থেকে কিনেছ? ও, এই নেকলেস? সরি শালিনী, আমার ঠিক জানা নেই। আসলে এটা আমাকে আমার এক বন্ধু উপহার দিয়েছে। ও আচ্ছা, তাই? তুমি ওর থেকে একবার অ্যাড্রেসটা জেনে নেবে প্লিজ। আমার একটা সেম নেকলেস চাই। এই কথা শুনে আদ্রিতা একটু অন্যমনস্ক হয়ে পড়ল। এই নেকলেসটা তো তাকে বিজনই উপহার দিয়েছিল, কিন্তু সেটা নিতান্তই তার অনুমান মাত্র। উপহার দেওয়ার পর বিজনের সঙ্গে আর কোনো যোগাযোগ করা হয়নি আদ্রিতার। অদ্ভুত বিষয়, বিজনও কিন্তু আদ্রিতাকে এ ব্যাপারে কিছু জানায়নি। এবার আদ্রিতার মনে প্রশ্ন জাগল, আচ্ছা, আমার ধারণাটা ভুল নয় তো? এমনও তো হতে পারে এটা বিজনের দেওয়া উপহারই নয়। একটু দূরে বসে নীল মুচকি মুচকি হাসছিল। সে বুঝতে পারছিল আদ্রিতার মনের কথা। আমি জানি তুমি একদিন নিজেই সত্যিটা খুঁজে বের করবে। আদ্রিতাকে অন্যমনস্ক দেখে চিত্রা এগিয়ে এলো। শালিনীর প্রশ্নের উত্তর না দিয়ে নিজের চিন্তায় ডুবে গিয়েছিল আদ্রিতা। কি হলো আদ্রিতা? বল, শালিনী কিছু জিজ্ঞেস করছে তো? না হয় একটা কাজ কর, তুই বিজনকে এখনই একটা ফোন কর, তাহলে শালিনীর সামনেই কথা হয়ে যাবে, তাই না? ফোন করব? ইয়েস প্লিজ। আমি এই নেকলেসটা পাওয়ার জন্য দ্বিগুণ খরচ করতেও রাজি। আশেপাশে সবাই চমকে তাকালো শালিনী এবং আদ্রিতার দিকে। সকলেই কম বেশি এটা জানত যে এই ড্রিম লাভার ডায়মন্ড নেকলেসের দাম কয়েক কোটির কাছাকাছি, আর শালিনী তার দ্বিগুণ দামে কিনতে প্রস্তুত। আদ্রিতার খুব অস্বস্তি লাগছিল। হঠাৎ বিজনকে এভাবে ফোন করে জিজ্ঞেস করবে? অসুবিধে না হলে ওনাকে একবার পার্টিতে আসতে বলা যায়। আচ্ছা, মুশকিলে পড়ল আদ্রিতা। অতিথির কথা ফেলাও যায় না, কিন্তু হঠাৎ করে বিজনকে ডাকলে কোনো ঝামেলা ঘটবে না তো? অগত্যা নিজের মোবাইল ফোনটা ব্যাগ থেকে বার করে বিজনের নাম্বার ডায়াল করল আদ্রিতা। বন্ধুদের সঙ্গে বসে দুঃখে বিয়ার খাচ্ছিল বিজন। তার জীবনের সব কিছু মাত্র একদিনের মধ্যে ওলটপালট হয়ে গেছে। গতকালই তার কাছে রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের থেকে একটা ফোন এসেছিল। একটা অচেনা লোক তাকে হুমকি দিয়ে বলেছিল, নিজে চুনোপুটি হয়ে রায়চৌধুরীদের মতো রাঘব বোয়ালের সাথে ঝামেলা করেছিস, এর শাস্তি তোকে পেতে হবে বিজন। বিজন তো বুঝতেই পারল না যে রায়চৌধুরী গ্রুপের কার সাথে সে দুর্ব্যবহার করেছিল। অথচ এই ফোন আসার পর থেকে একের পর এক সর্বনাশ ঘটল বিজনের। প্রথমে বিজনের কোম্পানির ট্যাক্স পেপারস নিয়ে ঝামেলা হলো। কোনো অলৌকিক ক্ষমতা বলে সবার সামনে ধরা পড়ে গেল। এরপর কোম্পানিতে তালা পড়ল। ব্যাংকের লোন মেটাতে মেটাতে বাড়ি গাড়ি সব বন্ধক দিয়ে সর্বশান্ত হল বিজন। একবার যদি ওই রায়চৌধুরীদের কর্ণধারকে হাতে পাই, জানে মেরে ফেলব। বিজনের নাম্বার ডায়াল করতে গিয়েও থেমে গেল আদ্রিতা। কিছুদিন আগে অফিসে ঘটে যাওয়া বিজন ও নীলের ঝগড়াটা মনে পড়ে গেল তার। বিজনকে ফোন করছে দেখে নীল আবার কোনো সিন ক্রিয়েট না করে বসে। আর ঠিক যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো। নীল পাশে এসে গম্ভীরভাবে জিজ্ঞেস করল, কাকে ফোন করছো আদ্রিতা? তবে কি এই বিজনের সূত্র ধরেই নবীন সেন এবং নীলের মধ্যে ঝামেলা লাগতে চলেছে? বিজন যখন জানতে পারবে যে নীলের কারণেই সে দেউলিয়া হয়েছে, তখন সে কি সত্যিই নীলের উপর হামলা করবে? আর তখনই কি আদ্রিতা নীলের সপক্ষে কথা বলবে? নীলের প্রশ্ন শুনে রেগে যায় আদ্রিতা। বিরক্ত মুখে আদ্রিতা নীলকে বলল, যাকে খুশি ফোন করি, তোমার তাতে কি? ওকে, নো প্রবলেম, শুধু এটা খেয়ে নিও। নীল মুচকি হেসে তখনই সেখান থেকে চলে গেল। ও তো জানে কাকে ফোন করছিল আদ্রিতা। জেনে শুনে একটু খুনসুটি করছিল সে আদ্রিতার সাথে। ওদিকে বিজন একটাই কথা ভেবে চলেছে, এভাবে কে তাকে দেউলিয়া করে দিতে পারে? কে ওর এমন চিরশত্রু হতে পারে? ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। নিজের মোবাইলে আদ্রিতার নাম্বারটা দেখে বিজন একটু অবাক হল।
এখন আদ্রিতা আবার কেন ফোন করছে? ফোনটা রিসিভ করে বিজন বলল, বলো আদ্রিতা, কি বলবে? আজ বিজনের গলাটা ভীষণ উদাসীন মনে হলো আদ্রিতার। আদ্রিতা মনে মনে একটু ভয় পেল। সেদিন নীল ও বিজনের যে ঝামেলাটা হয়েছিল তা এখনো বিজন ধরে রেখে বসে রয়েছে কিনা। বিজন ওর কোম্পানির একজন বড় ইনভেস্টর, ওকে কোনো মতেই চটাতে চায় না আদ্রিতা। তাই সহানুভূতি জানিয়ে আদ্রিতা জিজ্ঞেস করল, কি হয়েছে বিজন? তোমার গলাটা এমন ভারী শোনাচ্ছে কেন? বিজন তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলল, আরে না না, তেমন কিছু নয়, আজ মনটা ভালো নেই, তুমি বলো না। আদ্রিতাও আশ্বাস পেয়ে আসল কথায় এলো, শোনো না, আমার এক বন্ধু ড্রিম লাভার নেকলেসটা কিনতে চায়। তুমি কোথা থেকে কিনেছো একবার বলবে? ওই ড্রিম লাভার নেকলেসের যে রেপ্লিকাটা তোমাকে গিফট করেছিলাম সেটা। রেপ্লিকা কথাটা শুনে আকাশ থেকে পড়ল আদ্রিতা। কোন নেকলেসের কথা বলছে বিজন? এটা তো 100% খাঁটি। শালিনীর জহুরির চোখ। সে বুঝতে পেরেছে যে এটা আসল হিরে। তাহলে বিজন এমন অদ্ভুত কথা বলছে কেন? তার মানে এই নেকলেসটা বিজন ওকে গিফট করেনি? তাহলে কে উপহার দিল? আদ্রিতার মাথা কাজ করা বন্ধ করে দিল। ঠিক আছে, আমি এখন ফোনটা রাখছি, পরে ফোন করব। কিন্তু শালিনীকে এবার কি জবাব দেবে আদ্রিতা? সরি শালিনী, বিজন এই হারের ব্যাপারে কিছু জানে না, আমি জানতে পারলে তোমায় জানিয়ে দেব। শালিনী মনে মনে বিচলিত হলেও প্রকাশ করল না, শুধু বিমর্ষ হেসে বলল, কি আর করা যাবে, যার ভাগ্যে যা নেই তাকে আর জোর করে পাওয়া যায়। একটু পরেই খাবার সার্ভ করা শুরু হলো। নীল নিজের মতো খাবার নিয়ে খেতে আরম্ভ করল, কিন্তু আদ্রিতা যেন কোনো কিছুতেই ঠিক মন বসাতে পারল না। হঠাৎ নীলের দিকে চোখ পড়তেই ওর সেদিন ঝগড়ার কথা মনে পড়ে গেল। যেদিন বিজনের সঙ্গে নীলের ঝামেলাটা হয়েছিল, সেদিন নীল কথা দিয়েছিল আদ্রিতাকে যে রিয়েল ড্রিম লাভার নেকলেসটা কিনে দেবে। এই নেকলেসটা কি তাহলে নীল তাকে উপহার দিয়েছে? আদ্রিতার আচমকা এই কথাটা মনে হলো। পর মুহূর্তেই সে ভাবল, না না, এ হতে পারে না, নীলের কাছে এত টাকা কোথা থেকে আসবে? আবার পাশাপাশি এও ভাবল, নীল যদি 5 কোটি টাকা ওকে দিতে পারে তাহলে হয়তো ড্রিম লাভার নেকলেসও কিনে দিতে পারে। আদ্রিতার মস্তিষ্ক বলছিল নীল ওকে এই নেকলেস দিতে পারে না, কিন্তু মনের মধ্যে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কিন্তু নীলের সেদিকে নজর নেই। খাবার শেষ করে নিজের প্লেটটা রাখতে গিয়ে আবারও মুখোমুখি হতে হলো শালিনীর সাথে। শালিনীর দিকে চোখ পড়তেই নীলের মনে পড়ল কেন শালিনীকে ওর এত চেনা চেনা লাগছিল। নীল সিইও হওয়ার পর যেসব কোম্পানির রয়চৌধুরী ইন্ডাস্ট্রিজের সঙ্গে টাই আপ করার জন্য আবেদন জানিয়েছিল, মিত্র গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ছিল তাদের মধ্যে একজন। চেয়ারপারসন হিসাবে শালিনী মিত্রের ছবি দেখিয়েছিল নীলের সেক্রেটারি নন্দিতা। সে বলেছিল, এই ভদ্রমহিলা সাংঘাতিক জেদি ও একগুঁয়ে। ইনি যেটা চান সেটা না পাওয়া অবধি তার কোনো স্বস্তি নেই। আজ শালিনীকে দেখে কথাগুলো আবারও মনে পড়ে গেল নীলের। এমন সময় কল্যাণী সেন সবার দৃষ্টি আকর্ষণ করে বললেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমার আদরের নাতনি আদ্রিতার অনারে আজকের এই পার্টি। তোমরা সবাই আজকে ওর এই স্পেশাল দিনে ওকে শুভেচ্ছা জানাতে এসেছ, তার জন্য অনেক ধন্যবাদ। সবাই হাতে তালি দিয়ে উঠল। আদ্রিতার চোখ ভিজে গিয়েছিল। নীলের চোখেও আদ্রিতার জন্য গর্ব। চিত্রাও বেশ আবেগে কেঁদে ফেলল। দিদি ভাই, আমাদের সবার সাথে তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। কিভাবে এই অসম্ভবকে তুমি সম্ভব করলে সেই গল্পটা আমাদের সবাইকেও বলো, তাতে অনেকে অনেক কিছু শিখতে পারবে। আদ্রিতার ভালো লাগলো শুনতে। তার সাদা মনে কাদা নেই, তাই কল্যাণী সেনের প্রশংসা শুনে সে উঠে দাঁড়িয়ে সত্যিটা বলে দিল, ঠাম্মা আমার ব্যাপারে অনেক বেশি বেশি বলছেন। সত্যি বলতে এই ডিলটা ক্র্যাক করার ব্যাপারে আমার যে খুব কৃতিত্ব রয়েছে তা আমি মনে করি না। আমি রয়চৌধুরী ইন্ডাস্ট্রিজে গিয়েছিলাম নতুন সিইওর সঙ্গে দেখা করতে, কিন্তু আমার সঙ্গে সিইওর দেখা হয়নি। পার্টি হলে উপস্থিত সবার মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল। কল্যাণীও ভ্রু কুঁচকে তাকিয়ে রয়েছে আদ্রিতার দিকে। আমি ওখানে পৌঁছানোর পর তেমন কিছু বলিনি। তার আগেই রায়চৌধুরীদের তরফ থেকে
নতুন সিইওর সেক্রেটারি আমার হাতে কন্ট্রাক্ট পেপার ধরিয়ে দিয়েছিল। আমি কন্ট্রাক্ট পেপার পড়ে দেখলাম যা যা শর্ত রয়েছে তাতে আমাদের কোম্পানির সব দিকেই প্রফিট। তাই আমি সই করতে সময় নিইনি। নবীন সেন স্টেজের উপর কল্যাণী সেনের পাশেই বসেছিলেন। আদ্রিতার এই কথা শুনে প্রায় লাফিয়ে উঠলেন। কল্যাণীর দিকে তাকিয়ে বেশ নাটকীয় ভঙ্গিতে বললেন, মা, এসব কি শুনছি? আমি তো ভেবেছিলাম আদ্রিতাকে বোধহয় এই ডিলটা ক্র্যাক করার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, কিন্তু এখন তো দেখছি সবটাই ভাগ্যের জোরে পেয়েছে। আমার কি মনে হয় জানো তো মা, আমি যেদিন রায়চৌধুরীদের ওখানে দেখা করতে গিয়েছিলাম সেদিন ওদের নতুন সিইওর মুড অফ ছিল, তাই তিনি আমার সঙ্গে দেখা করেননি। কিন্তু পরে হয়তো ওনার মনে হয়েছে যে নবীন সেনের দেওয়া চুক্তি ওনাদের জন্য প্রফিটেবল, তাই আদ্রিতা যেদিন গিয়েছিল উনি ডিল ফাইনাল করে দিয়েছিলেন। এই কথাটা সত্যি যে তোমার নাতনির ভাগ্যটা খুব ভালো। কল্যাণী সেন তো বরাবরই নিজের ছেলের কোনো দোষ দেখতে পান না। শুধু তাই নয়, তার কাছে তার ছেলে সকলের সেরা। তিনি আদ্রিতার দিকে তাকিয়ে বললেন, দিদি ভাই, এই ডিলটা ক্র্যাক করার ক্ষেত্রে তাহলে তো তোমার তেমন কোনো কৃতিত্বই নেই। এতক্ষণে আমি বুঝতে পারছি যা কিছু হয়েছে সবটাই আমার নবীনের জন্যই হয়েছে। তোমার এই সাফল্যের একটা বড় অংশ জুড়ে রয়েছে তোমার নবীন কাকা, সেটা বুঝতে পারছো তো? বিস্মিতভাবে ঠাম্মার দিকে তাকালো আদ্রিতা। নবীন কাকা যে এইভাবে তার কৃতিত্বে থাবা বসাবে এটা সে ভাবতেই পারেনি, কিন্তু মুখে সে কিছু বলল না। এই তো জীবনে প্রথম সে ঠাম্মার ভালোবাসার ছোঁয়া পেয়েছিল, সেটুকুও হারিয়ে গেল। কল্যাণী সেনের প্রশংসা বাক্য শুনে নবীন গর্বে বুক ফুলিয়ে দাঁড়ালেন। অহংকারে ওনার মাটিতে পা পড়ছিল না। তিনি অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন, মা, আমি তো রায়চৌধুরীদের সঙ্গে ব্যবসার আইডিয়ার ব্যাপারেও অনেক কিছুই ভেবে রেখেছি। আমি খোঁজ নিয়ে জেনেছি যে কিছুদিন আগেই সোহিনী নামে এক নতুন মডেল রায়চৌধুরীদের কোম্পানি জয়েন করেছে। আমি সোহিনীর জন্য বেশ কিছু নতুন অ্যাড ভেবে রাখব, তাহলে ওকে কাজে লাগিয়ে রায়চৌধুরীদের সাথে ডিলটা আরও মজবুত হবে এবং আমাদের লাভ হবে। কি ঠিক না? তোর আইডিয়া সবসময় বেস্ট। সেন পরিবারে তুই রত্ন। আমি যা বোঝার বুঝে গেছি। এই সেন পরিবারের জন্য তোর যা অবদান তেমন আর কারোর নেই। তুই যখন দায়িত্ব নিয়েছিস তখন সব কিছু সুন্দর করেই হবে, এ ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নেই। আদ্রিতা চোখের সামনে দেখতে পাচ্ছিল তার সব কৃতিত্ব কেমন চালাকি করে নবীন কাকা নিজের বলে চালিয়ে দিল। চোখ ফেটে জল আসছিল ওর। শুকনো মুখে মাথা নিচু করে মনে মনে ভাবল, হে ভগবান, এত বড় মিথ্যেটা সত্যি হয়ে গেল। আদ্রিতার মন খারাপ চোখ এড়াল না নীলের। ও সব সহ্য করতে পারে, শুধু আদ্রিতার চোখের জল নয়। আদ্রিতার কাছে এগিয়ে গিয়ে নীল বলল, নবীন কাকার কথার কোনো প্রতিবাদ করবে না তুমি? চুপ করে মিথ্যেগুলো সহ্য করবে? না, কিচ্ছু বলার দরকার নেই, যে যা খুশি ভাবুক। না, তুমি প্রতিবাদ করতে না পারো, আমি করব। তোমার হকের জিনিস অন্য কেউ কেড়ে নেবে এটা আমি দেখতে পারবো না আদ্রিতা। আমি আমার স্ত্রীর হয়ে প্রতিবাদ করব। চোয়াল শক্ত করে নীল কথাগুলো বলে নবীনের দিকে পা বাড়ালো। নীল সত্যি কি নবীন সেনের চাতুরি সবার সামনে ফাঁস করে দেবে? এই কারণেই কি নীল ও নবীন সেনের হাতাহাতি শুরু হবে? তার জন্যই কি প্রথমবার নিজের স্বামীর হয়ে কথা বলবে আদ্রিতা? নীল দ্রুত পায়ে নবীনের দিকে এগিয়ে যাচ্ছিল। আজ ঘোরতর কিছু একটা হয়ে যেতে পারে, কিন্তু তার আগেই আদ্রিতা আটকালো নীলকে। দয়া করে তুমি নতুন কোনো অশান্তি তৈরি করো না। এমনিই আমি যথেষ্ট ঝামেলায় রয়েছি, নতুন ঝামেলা আর চাই না। প্লিজ আমার ব্যাপারে মাথা ঘামানোটা বন্ধ করো তুমি। কিন্তু নীল কিছু বলার আগেই ওদিকে কল্যাণী সেন সেলিব্রেশন শুরু করে দিয়েছেন। এনাকে পাল্টা জবাব দেওয়ার মতো এখানে কেউ নেই। এত কিছুর পরেও নবীন সেনই শেষ পর্যন্ত কেকের ওপর থেকে চেরিটা তুলে নিলেন। সত্যি উনি অত্যন্ত ধুরন্ধর ও বাতেলাবাজ। রায়চৌধুরীদের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করাটাই ছিল সবচেয়ে বড় ধাপ। সেটা উতরে যাবার পর এখন যা সব বিজনেস আইডিয়া নবীন কাকা দিলেন সে আর এমন কি শক্ত, অথচ তারই মালা জপছে ঠাম্মি। মনে মনে এসবই ভাবছিল আদ্রিতা।
চিত্রাও সাংঘাতিক মনক্ষুণ্ণ হল, কিন্তু সেটা ও প্রকাশ করল না। নবীন এখন আকাশে উড়ছেন। তিনি কল্যাণীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। কল্যাণী তাকে বুকে জড়িয়ে ধরলেন। এভাবেই যদি ছলে কৌশলে আমি আমার ট্যালেন্ট দেখাতে পারি, তাহলে খুব শিগগিরই সেনদের মোট সম্পত্তির 60% মাকে দিয়ে নিজের নামে লিখিয়ে নেব। এসব ভাবতে ভাবতেই তার মনটা একেবারে খুশির সমুদ্র হয়ে উঠল। নবীন সেন আনন্দে আত্মহারা হয়ে ঘোষণা করলেন, অ্যাটেনশন প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের এই সাফল্যের দিনে আমরা অনেক মজা করব। খাওয়া দাওয়া নাচ গান সব জমিয়ে চলবে। সো লেটস এনজয় টুনাইট। আদ্রিতার হঠাৎ করে নিজের পার্টিতেই নিজেকে অবাঞ্ছিত অতিথি মনে হলো, অথচ এই পার্টি তো তার সাকসেস সেলিব্রেট করার জন্যই থ্রো করা হয়েছিল। একটু আগে পর্যন্ত তাকে নিয়েই যত হইচই হচ্ছিল, আর এখন নবীন কাকাই পার্টির মধ্যমণি। আদ্রিতার আর এক মুহূর্ত এখানে থাকতে ভালো লাগছিল না। নেহাত পার্টি ছেড়ে বেরিয়ে যাওয়া অসভ্যতা। তাই সে মুখ বুজে সব সহ্য করে যাচ্ছিল। ইতিমধ্যেই এই পার্টি বেশ রঙিন মেজাজে চলতে শুরু করল। মদের ফোয়ারা চলল, সকলেই নেশায় ডুব দিল। নবীন সেনই বোধহয় সবথেকে বেশি মদ্যপান করলেন। তার দাঁড়ানোর ক্ষমতাটুকুও আর নেই। পার্টি প্রায় শেষের মুখে। তখনই ওয়েটার এসে বিল পে করার কথা বলল। নবীন সেনও খুব স্টাইলের সঙ্গে নিজের পার্স থেকে একটা কার্ড বের করলেন। তার হাতে সুইস ব্যাংকের কার্ড দেখে আশেপাশের সকলেই অবাক হয়ে গেল। বড়লোক মানুষদের বড় বড় ব্যাপার। কার্ডটা সুইস ব্যাংকের গোল্ড কার্ড। এই কার্ডের একটি বিশেষত্ব হল, এটা পেতে হলে কমপক্ষে আপনার সম্পত্তির পরিমাণ কয়েক কোটি হতে হবে। তাই এই কার্ড দেখিয়ে নবীন কাকা আসলে সকলের কাছেই নিজের শো অফ করতে চাইছিলেন। নবীন সেন গর্বের সাথে ওয়েটারের হাতে কার্ড দিয়ে বললেন, এটা পাঞ্চ করে সব বিল মিটিয়ে নাও। কিন্তু অদ্ভুত ঘটনাটা ঘটল এরপর। অল্প কিছুক্ষণ পরেই ওয়েটার কার্ড হাতে ফিরে এসে নিচু গলায় নবীন সেনকে বলল, স্যার, একটা সমস্যা হয়েছে। আপনার কার্ডের ট্রানজ্যাকশন বারবার ফেল দেখাচ্ছে। এতে হয়তো ততটা লিমিট নেই। নবীন কাকার মাথার মধ্যে তখন রিমঝিম নেশা। তাই তিনি বেশ নেশার ঘরেই চিৎকার করলেন, কি যাতা বলছো? হ্যাঁ, মামদোবাজি হচ্ছে। জীবনে দেখেছো এমন কার্ড কখনো? একে বলে সুইস ব্যাংকের গোল্ড কার্ড, বুঝলে? এর লিমিট কোটি টাকা, বুঝলে? কোটি। সেই কার্ডে তোমার ট্রানজ্যাকশন হচ্ছে না মানে তোমাদের মেশিনে গন্ডগোল আছে। সরি স্যার, কিন্তু আমাদের বিল হয়েছে 5 কোটি টাকা। সেই জন্যই ট্রানজ্যাকশন বারবার ফেল হয়ে যাচ্ছে। কি কি যাতা বলছো? 5 কোটি টাকার বিল? কেন, পার্টির সবাই কি সোনার উপর গিলেছে নাকি? নবীন সেন প্রায় আর্তনাদ করে উঠলেন। টাকার অঙ্ক শুনে নবীন সেনের অর্ধেক নেশা কেটে গেল। স্যার, আপনিই তো বলেছিলেন সবচেয়ে দামি নামি ওয়াইন প্রত্যেক টেবিলে সার্ভ করতে। শুধু তাই নয়, আমাদের হোটেলের সমস্ত রুমের গেস্টদের পাঠাতে। আমরা তো সেটাই করেছি। বিশ্বের সেরা 4টি ওয়াইনের মধ্যে একটি আজকে সার্ভ করা হয়েছে। পার হেড 1 বটল, ইনক্লুডিং ফুড অ্যান্ড এভরিথিং। সেই জন্যই বিলটা দাঁড়িয়েছে 5 কোটি টাকা। আপনি চাইলে আমরা আপনাকে বিল দেখাতে পারি। সো স্যার, কার্ড অর চেক? নবীন সেন তেড়ে ফুঁড়ে উঠলেন। চ্যাংরামি পেয়েছো? হ্যাঁ, আমাদের বড়লোক পেয়ে গলা কাটতে চাইছো? তুমি জানো আমি কে? আমি এক্ষুনি তোমাদের এই হোটেলের নামে মামলা করতে পারি। নবীন সেনের চিৎকার চেঁচামেচিতে পার্টি হলে থাকা সেন পরিবারের বাকি সকল সদস্য এবং তাদের গেস্টরা সচকিত হয়ে উঠল। তোমাদের মালিককে ডেকে আনো। তাকে বলো এইসব জোচ্চুরি এখানে চলবে না। বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাদের নামে পুলিশ কেস করব। আমারও নাম নবীন সেন। হঠাৎ একটা গুরুগম্ভীর স্বর শোনা গেল বাইরের দিক থেকে। কে কার নামে পুলিশ কেস করবে? কি সমস্যা হয়েছে? যার গলা শোনা যাচ্ছিল সে আর কেউ না, এই প্রাইম 5 স্টার হোটেলের মালিক কুশল বরাট। কুশল এগিয়ে এলো নবীন সেনের দিকে। নবীন সেনের চোখ তখন নেশায় প্রায় ঝাপসা। জড়ানো গলায় তিনি বললেন, ফন্দি করে আমাদের ঠকাচ্ছেন আপনারা? হ্যাঁ, সাহস তো কম নয় আপনাদের। ওয়েটার আমাকে বলে কিনা আমার কার্ড ফেল করেছে। চুরি করছেন সব। নবীন সেনের চোখে চোখ রেখে কুশল বরাট বলল, শুনুন স্যার,
আপনার আজকের দিনে সারা দিনে যা খরচা হয়েছে তার প্রতিটা পাই পয়সার হিসেবই আমরা আপনাকে দিতে পারি। আপনার মা আমাদের কিছু অ্যাডভান্স করেছিলেন, কিন্তু মোস্টলি এতটা টাকা হয়েছে আপনার দেওয়া অর্ডারের জন্যই। কাজেই আমাদের সম্পর্কে একটাও বাজে কথা বললে। কথাটা শেষ করতে পারল না কুশল। নবীন মদের নেশায় মুঠো পাকিয়ে তেড়ে গেলেন কুশলের দিকে। ঝামেলাটা এবার হাতাহাতির পর্যায়ে পৌঁছে গেল। আর ঠিক তখনই কুশল আর নবীন সেনের মাঝখানে এসে দাঁড়ালো নীল। সে কুশলের দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে নবীন সেনকেই থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তাকে আটকাতে গিয়ে ভুলে ধাক্কা লেগে গেল নবীন সেনের গায়ে। পার্টিতে থাকা সমস্ত গেস্ট এবং সদস্যরাই আঁতকে উঠল। নবীন সেনেরও মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। রাগ এবং নেশার বশবর্তী হয়ে তুইতকারি শুরু করে দিলেন। হোয়াট ইজ দিস? হাউ ডেয়ার ইউ নীল? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? অপদার্থ! এক চড়ে তোর সব কটা দাঁত আমি খুলে নেব, বুঝেছিস? এই বলেই নীলকে মারার জন্য হাত তুললেন নবীন, কিন্তু তার আগেই আদ্রিতা এসে নীলের সামনে ঢাল হয়ে দাঁড়ালো। প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল, দাঁড়াও নবীন কাকা! আদ্রিতা যে এত জোরে চিৎকার করতে পারে সেটা কেউ ভাবতে পারেনি। সবাই সচকিত হয়ে উঠল, এমনকি নেশাগ্রস্ত নবীন সেনও একটু থতমত খেয়ে গেলেন। আশ্চর্য হয়ে গেল নীল। আদ্রিতা তাকে বাঁচানোর জন্য এইভাবে তার ঢাল হয়ে সামনে এসে দাঁড়ালো। নবীন সেনকে তাও দমিয়ে রাখা গেল না। আদ্রিতার উপর এমনিই খাপ্পা ছিলেন। সুযোগ পেয়ে চিৎকার করে কিছু একটা বলতে যাবেন, তার আগেই হাল ধরলেন কল্যাণী সেন। তিনি অত্যন্ত বিনয়ী হাসি মুখে বললেন, মিস্টার বরাট, আমি আমার ছেলের তরফ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে বুঝতেই তো পারছেন, নেশা করে ফেললে তখন মানুষের আর কোনো হুঁশ থাকে না। ও নেশার ঘরে যা যা করেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সেন পরিবারের সবচেয়ে জাঁদরেল মহিলা কল্যাণী সেন, যার কথাতে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আজ তাকে নবীনের জন্য একটা হাঁটুর বয়সী ছেলের কাছে ক্ষমা চাইতে হলো। নবীন বুঝতে পারলেন যে মারাত্মক একটা ভুল হয়ে গেছে, কিন্তু এখন উনি কি করবেন? এসবের মধ্যে শুধু আদ্রিতার ঢাল হয়ে দাঁড়ানোটাই নীলের বারবার মনে পড়তে থাকল। আদ্রিতার কানে নীল আলতো করে বলল, থ্যাংক ইউ। কিন্তু আদ্রিতা কড়া চোখে তাকিয়ে বলল, ভেবো না তোমার জন্য কিছু করেছি। আমি যা করেছি আমাদের পরিবারের সম্মান বাঁচাতে করেছি। নীলের মনের আশার আলোটা আবারও নিভে গেল। ওয়েট আ সেক, তুমি নীল রায়চৌধুরী না? পার্টিতে ঘটে চলা সমস্ত কিছুকে তোয়াক্কা না করে কুশল বিস্মিত চোখে কথাটা জিজ্ঞেস করল নীলকে। কল্যাণী ভাবল, নীলের কোনো ব্যবহারে কি কুশল বিরক্ত হলো নাকি? আসলে কুশলকে এতখানি গুরুত্ব দেওয়ার পিছনে একটা কারণ ছিল। কম বয়সী কুশল যে নিজে একজন বিশাল বড় বিজনেসম্যান তা নয়। তার বাবা শ্যামল বরাটও ব্যবসার জগতে একজন অত্যন্ত উজ্জ্বল নক্ষত্র। তাকে চটাতে চাইছিলেন না কল্যাণী সেন। তাই নীলের ব্যাপারে খোঁজ নেওয়ায় কল্যাণী সেন আরও ঘাবড়ে গিয়ে উত্তর দিলেন, হ্যাঁ, ও নীল রায়চৌধুরী, আমাদের বাড়ির ঘর জামাই। আপনি ওর ব্যবহারে কিছু মনে করবেন না। আসলে ভিখারি ঘরের ছেলে তো, বড়লোকই আদব কায়দা তেমন জানে না। কুশলের মুখের অভিব্যক্তি ক্রমে পাল্টে যাচ্ছিল। সে পায়ে পায়ে এগিয়ে এলো নীলের কাছে। তারপর নীলের চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল, নীল, আমরা আবার এভাবে মুখোমুখি হব সেটা এক্সপেক্ট করিনি। নীলও ওকে দেখে চোয়াল শক্ত করল। এই কুশল বরাটের সঙ্গে নীলের কি কোনো পুরনো শত্রুতা রয়েছে? আরও কি ঘটতে চলেছে এই পার্টিতে? এতে কি আদ্রিতা এবং নীলের জীবনে নতুন কোনো ঝড় উঠবে? নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।